বাজেটে পুঁজিবাজারে কি পাবো আর কি পাবো না। আসসালামু আলাইকুম, আমি আরিফ আহমেদ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। আজকের ব্লগে কিন্তু আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব যে বাজেটে পুঁজিবাজারে কি পাবো আর কি পাবো না। তো আমরা জানি আসলে প্রস্তাবিত বাজেট কিন্তু প্রস্তাব অলরেডি করে ফেলেছেন আমাদের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সেখানে পুঁজিবাজার নিয়ে যে সকল সুযোগ সুবিধাগুলোর কথা বলা হয়েছে আর কিছু ইঙ্গিত রয়েছে যে কিছু কিছু জিনিস আসলে কিন্তু আমাদের যারা বিনিয়োগকারী রয়েছিল তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোর মধ্যে কিছু জিনিস কিন্তু আসলে এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না, এমনটা কিন্তু ইঙ্গিত আমরা পেয়ে গেছি তার বক্তব্যের মাধ্যমে। তো আজকের ব্লগে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। যেমন পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানি রয়েছে, তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত যে কোম্পানিগুলো, তাদের মধ্যে যে করের যে ব্যবধানটা সেটা নিয়ে কিন্তু একটা ভালো একটা খবর হয়তো আমরা পেয়ে যাব খুব অল্প দিনের মধ্যে। তারপরে রয়েছে মার্চেন্ট ব্যাংকের করের হার কিন্তু 10% কমানোর কিন্তু প্রস্তাব রয়েছে এই বাজেটে। তাছাড়া রয়েছে স্টক ব্রোকারের দাবি প্রেক্ষিতে আসলে লেনদেনের যে উৎস কর সেটা কিন্তু কমানোর প্রস্তাব রয়েছে। তারপরে রয়েছে আপনার ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক যে বিনিয়োগকারীরা হচ্ছেন তাদের উপর যে ক্যাপিটাল গেইনের যে ব্যাপারটা, সেই জায়গাটা আমি বলবো যে সেই জায়গায় কিন্তু একটা কিছুটা হলেও আমরা ধরে নিতে পারছি যে এটা হয়তো বা কমানোর হয়তো সুযোগ থাকছে না এই বাজেটে। তো আমরা আজকের ব্লগে কিন্তু একেবারে বাজেটে আমাদের পুঁজিবাজার নিয়ে কি কি ভালো খবরগুলো আসছে এবং কি কোন কোন পয়েন্টে আসলে আমরা হয়তো প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা অনুযায়ী পাচ্ছি না, এর ডিটেলস নিয়ে আজকে কথা বলবো আজকের ব্লগে। তো এখন আমরা ইন্ট্রোতে চলে যাব, ইন্ট্রোর পরে আমরা বিস্তারিত ভিডিওটা দেখব। তবে ইন্ট্রোতে যাওয়ার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি এই মুহূর্তে আপনি ভিডিওটি আমার ফেসবুক পেজ কাই টিভি দেখতে থাকেন তবে অবশ্যই ফেসবুকের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এতে করে স্টক মার্কেট রিলেটেড যে কোনো ভিডিও আমি আপলোড করলে আপনি কিন্তু পেয়ে যাবেন খুব সহজে। আর যদি স্টক মার্কেট রিলেটেড আপনার কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই করতে পারেন আমার নিচের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। অনুরোধ থাকবে আপনার প্রশ্নটি মেসেজে করার জন্য। তো আমরা এখন ইন্ট্রোতে চলে যাচ্ছি, ইন্ট্রোর পর আমরা বিস্তারিত ভিডিওটি দেখব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইন্ট্রোর পর আমার সাথে সংযোগ থাকার জন্য। তো ঠিক ইন্ট্রোর আগে আমরা যে কথাটা বলছিলাম যে আসলে এবারকার বাজেটে আমরা পুঁজিবাজারের জন্য কি পাচ্ছি আর কি পাচ্ছি না তা নিয়ে কিন্তু আজকে ব্লগটি সাজানো হয়েছে। তো আমরা জানি যে আগামী 2025-26 অর্থ বছরে বাজেট কিন্তু উপস্থাপন করেছেন আমাদের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এতে পুঁজিবাজার সংক্রান্ত বেশ কয়েকটি বলা যায় যে ইতিবাচক দিকগুলি তুলে ধরা হয়েছে তার এই বক্তব্যের মাধ্যমে। তো প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে করের ব্যবধান হার 2.50% বাড়ানোর কথা উল্লেখ করা হয়েছে। এতে এই ব্যবধান দাঁড়াবে হচ্ছে গিয়ে 7.50%। তো এই ব্যবধানটা আসলে যত বাড়বে ততই কিন্তু আমাদের এই স্টক মার্কেটে যারা ভালো ভালো কোম্পানি রয়েছে তারা কিন্তু এখানে লিস্টেড হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে। কারণ তারা যখন দেখবে যে তারা যদি লিস্টেড না হয় তাহলে তাদেরকে বেশি ট্যাক্স দিতে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তখন তারা ইন্টারেস্ট ফিল করে যে আমাদের স্টক মার্কেটে আসার জন্য। তো এই ব্যবধানটা যত বাড়বে ততই কিন্তু ভালো আমাদের স্টক মার্কেটের জন্য। বর্তমানে এই ধরনের কোম্পানির মানে এই যে দুই ধরনের, যে একটা লিস্টেড কোম্পানি এবং মানে যেটা লিস্টেড না, সেই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু করের যে ব্যবধান সেটা কিন্তু এর আগের বছর কিন্তু 5% নামিয়ে আনা হয়েছিল। আর একটা সময় ছিল যে সময় কিন্তু আসলে 10% এটা ছিল। সো এই যে 7.5 যেটা আনা হয়েছে সেটা যদি আসলে বাস্তবায়ন হয় তাহলে কিন্তু আমাদের স্টক মার্কেটের জন্য এটা একটা ভালো একটা খবর হতে যাচ্ছে। গত চলতি অর্থ বছরে কিন্তু বাজেটে এটি 5% নামিয়ে আনা হয়। তালিকাভুক্ত এবং তালিকা বহির্ভূত কোম্পানির মধ্যে কর ব্যবধান হার বাড়লে ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতে কিছুটা আগ্রহী হতে পারে। এরপরে হচ্ছে ঘোষণা, মানে যেটা বাজেটে যে মার্চেন্ট ব্যাংকে একটা ভালো খবর হচ্ছে সেটা হচ্ছে মার্চেন্ট ব্যাংকে কিন্তু কর হারকে 10% কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে এই সম্ভাব্য বাজেটে। মার্চেন্ট ব্যাংকগুলো প্রকৃতপক্ষে যে প্রকৃত অর্থে কিন্তু আসলে এরা কিন্তু ব্যাংক না, কিন্তু আসলে এরা একেবারেই ব্যাংকের কাতারে পড়ে না। ব্যাংক না হওয়া সত্ত্বেও বর্তমানে কিন্তু মার্চেন্ট ব্যাংকগুলোকে একই হারে অর্থাৎ এই যে 37.5% হারে আয়কর দিতে হয়। তো আগামী অর্থ বছরে মার্চেন্ট ব্যাংকগুলো 27.5% হারে কর দিতে হবে।
অর্থাৎ 10% কিন্তু তাদের একটা সেভ হলো। আর টানা আসলে দরপতনে যে মার্কেট, যে নাজুক যে পরিস্থিতি আমাদের পুঁজিবাজারে, আর্থিক সংকটে পড়া এই মার্চেন্ট ব্যাংকগুলোর কর কমানোর কারণে একটু স্বস্তি পাবে। আসলে আমরা জানি যে স্টক মার্কেটে কি বর্তমান কি অবস্থা, সেখানে কিন্তু এই মার্চেন্ট ব্যাংকগুলো কিন্তু একটা বেশ চাপের মধ্যে রয়েছে, এবং এই চাপের মধ্যে তাদেরকে যদি এই 10% কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আসলে তারা কিছুটা হলেও স্বস্তি পাবে। পরের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বাজেটে স্টক ব্রোকারের দাবির প্রেক্ষিতে লেনদেনের উপর উৎস করের হার কমানোর প্রস্তাব করা হতে পারে। আসলে স্টক মার্কেটে যদি বলি একেবারে বা একবার প্রাণ যেটা বলি, সেটাও কিন্তু আসলে ব্রোকারেজ হাউস। কারণ ব্রোকারেজ হাউসের সাথে কিন্তু একেবারে সরাসরি ক্লায়েন্টরা জড়িত। তো ব্রোকার হাউসরা যখন আসলে একেবারেই আমরা জানি যে আমাদের টার্ন ওভারের পরিমাণ কমে এসছে, লেনদেনের পরিমাণ কমে এসছে, তো তাদের কিন্তু প্রধান ইনকামটাই হয় হচ্ছে গিয়ে টার্ন ওভারের উপর, অর্থাৎ সেল বাইয়ের মধ্যে যে কমিশনটা পায় সেই কমিশনটাই কিন্তু তাদের একটা বড় একটা আর্নিং পয়েন্ট। শুধু বলবো বড় অংশ না, একদম মেইন অংশটাই হচ্ছে কি তাদের এই কমিশনটা এই বাই সেলের উপরে। তো মার্কেটের লেনদেন কমে আসাতে কিন্তু ব্রোকারেজ হাউসগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই অবস্থায় আসলে তাদের যদি এই লেনদেনের যে উপর যে উৎস করের হার কমানোর প্রস্তাব যেটা করা হয়েছে সেটা যদি করা হয় তাহলে কিন্তু অবশ্যই ব্রোকারেজ হাউসগুলো একটু স্বস্তিতে থাকবে। প্রস্তাব অনুযায়ী আগামী অর্থ বছরে ব্রোকার হাউসগুলোকে 0.02 হারে এই কর দিতে হবে। আর যেটা আসলে বর্তমানে লেনদেনের উপর কিন্তু 0.05% হারে উৎস কর দিতে হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোকে, অর্থাৎ 0.5 থেকে 0.2-তে নেমে আসবে। এটা আসলে একটা বড় অঙ্ক, এবং এটি যদি আসলে ব্রোকার হাউসগুলো এই সুবিধাটা পায় তবে অবশ্যই ব্রোকার হাউসদের জন্য একটা বড় একটা পাওয়া হবে। বর্তমানে লেনদেনের উপর কিন্তু যেটা বললাম যে 0.05% কিন্তু উৎস কর দিতে হচ্ছিল এই আমাদের ব্রোকার হাউসগুলোকে। আর নিম্ন লেনদেনের কারণে কিন্তু আসলে ব্রোকার হাউসগুলো যেভাবে কমিশন আর্নিং হওয়ার কথা ছিল সেভাবে কিন্তু তাদের কমিশন আর্নিং করতে পারছে না। এর কারণে কিন্তু অনেক ব্রোকার হাউসের অনেক শাখা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। এবং লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে গিয়ে স্টক হোল্ডাররা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর উপর থেকে ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেটাকে আসলে মূলধনী মুনাফার উপর আরোপিত কর যেটা আমরা বলি, সেটা প্রত্যাহারের দাবি জানিয়ে কিন্তু আসছিল আমাদের একেবারে সাধারণ বিনিয়োগকারীরা। তবে কোনো সূত্র থেকে এই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ এই বিষয়টা কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি। এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে যে এই যে ক্যাপিটাল গেইন ট্যাক্সের যে বিষয়টা, সেটা হয়তো বা এই বাজেটে হয়তো বা আমরা নাও পেতে পারি, সামনে হয়তো বা পেলেও পেতে পারি। তো এই জায়গায় আমাদের কিছুটা বলবো যে আমাদের বিনিয়োগকারীদের চাওয়া হয়তো বা পূরণ হতে যাচ্ছে না। তবে তাছাড়া কিন্তু স্টক মার্কেট রিলেটেড যতগুলো পয়েন্টে আসলে আমরা দাবি করেছিলাম, আমাদের ব্রোকার হাউস যে দাবি করেছে, মার্চেন্ট ব্যাংক যে দাবি করেছে, এমনকি কিন্তু এই যে বড় বড় বিনিয়োগকারীরা যে সকল দাবিগুলো উপস্থাপন করেছিল সেগুলো কিন্তু প্রতিফলন আসলে দেখতে পাচ্ছি আমাদের এই সামনের এই বাজেটে। তো বাজেট কিন্তু ঘোষণার পর থেকে কিন্তু স্টক মার্কেট ঘুরে দাঁড়িয়েছে, এবং এই আজকে যেই শেষ কার্য দিবস অর্থাৎ এই 5 জুন, আজকেও কিন্তু মার্কেটটা বেশ ভালো একটা পজিটিভ ছিল। তো আশা রাখবো যে একটা বড় একটা ঈদের ছুটির পর আবার আমরা মার্কেটে ফিরে আসবো 17 জুনে। তো এই লম্বা ছুটি কাটিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন, আল্লাহর ওয়াস্তে সবাই ভালো একটা ঈদ কাটাবেন, কোরবানি দিবেন। তো ঈদের পর ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। অগ্রিম ঈদ মোবারক।